সেই কাপুরুষের দল, ভীরু কাপুরুষেরা, তারা আমাদের পূর্বপুরুষদেরকে পেছন থেকে আঘাত করেছে, কারণ আমাদের পূর্বপুরুষদের পিঠে রক্ত জবার মতো ক্ষত। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্য। আমি কিংবদন্তির কথা বলছি কাব্যের নাম কবিতা। আবু জাফর ওবায়দুল্লাহ জন্মগ্রহণ করেছেন 1934 খ্রিস্টাব্দে 8 ফেব্রুয়ারি বরিশাল জেলায়। মৃত্যুবরণ করেছেন 2001 খ্রিস্টাব্দে 19 মার্চ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি, এখানে কবিতার আবু জাফর ওবায়দুল্লাহর বেশিরভাগ কবিতায় আসলে কবিতার বিষয়ে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। এই কবিতাটি গদ্য ছন্দে রচিত, অসম মাত্রার পংক্তি। আবু জাফর ওবায়দুল্লাহর উল্লেখযোগ্য যে কাব্যগুলো: সাত নদীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়, এগুলো আবু জাফর ওবায়দুল্লাহর উল্লেখযোগ্য কাব্য। আমরা আজকে যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, এটি একটি বিখ্যাত কবিতা। কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত ঘোষণা। এই কবিতাটিতে বিষয় এবং আঙ্গিকগত অভিনবত্ব আছে। আবু জাফর ওবায়দুল্লাহ এই কবিতার বইগুলোর বাইরেও ইংরেজিতে লেখা একাধিক গ্রন্থ আছে তার। আমরা এখন কবিতাটি পড়ব আর পড়ার সাথে সাথে আলোচনা করব। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। কবি, ঐতিহ্য সচেতন কবি, এখানে তার পূর্বপুরুষের ইতিহাসের কথা বলছেন। বাঙালি জাতি বিভিন্ন সময় বিদেশি শাসকদের শাসনে তারা ছিল, তারা সেই শাসকদের দ্বারা, শোষকদের দ্বারা বিভিন্ন সময় তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। ঐতিহ্য সচেতন কবি সেই প্রসঙ্গটি এখানে টেনে এনেছেন। তিনি বলছেন তার করতলে পলিমাটির সৌরভ ছিল। এ থেকে বোঝা যায় আমাদের পূর্বপুরুষেরা তারা কৃষিজীবী ছিলেন, তারা কৃষক ছিলেন, কৃষি শ্রমিক ছিলেন। যেহেতু বিদেশি শাসকদের দ্বারা তারা শোষিত হতো, সে কারণে তাদের আসলে এই যে বন্দিত্বের যে জীবন, দাসত্বের যে জীবন, সেই প্রসঙ্গটি কবি এখানে এনেছেন। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। পিঠে রক্ত জবার মতো ক্ষত। বিদেশি সেই কাপুরুষের দল, ভীরু কাপুরুষেরা, তারা আমাদের পূর্বপুরুষদেরকে পেছন থেকে আঘাত করেছে, কারণ আমাদের পূর্বপুরুষদের পিঠে রক্ত জবার মতো ক্ষত। এই তাদের চাবুকের আঘাতের চিহ্নটাকে কবি রক্ত জবার সাথে তুলনা করেছেন, এবং এই রক্ত জবার প্রসঙ্গ এনে কবি বুঝাতে চাচ্ছেন যে আসলে সেই চিহ্নটা এখনো সজীব আছে, সতেজ আছে, উজ্জ্বল আছে এবং তাজা। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এবং আমাদের সেই কৃষিজীবী পূর্বপুরুষেরা, তারা যে কৃষিজীবী ছিলেন, তারা যে অনাবাদী পতিত ভূমিতে যারা তারা চাষ করতেন, এবং সেই চাষের সম্পূর্ণ ভাগটা কিন্তু তারা পেতেন না, তারা বঞ্চিত হতেন, এবং তারা সেই শাসকরা যা বলতেন তাই তারা প্রতিবাদহীনভাবে তারা মেনে নিতেন। তাদের এই যে দাসত্বের জীবন, এই কারণে কবি তাদেরকে আসলে এখানে কৃতদাস প্রসঙ্গটা এনেছেন। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। এখানে এই পাহাড় প্রসঙ্গটি এনেছেন এই কারণ আমাদের পূর্বপুরুষেরা তারা পাহাড় অতিক্রম করে এসেছেন। অরণ্য এবং সাপদের কথা বলতেন, এবং সে সময় তারা অরণ্যে বিচরণ করতেন এবং সাপদের কথা বলতেন। সে সময় তারা যে জমি চাষ করত, পতিত জমি, অনাবাদী জমি, পতিত জমি, অনাবাদী জমি, সেই তারা যে চাষ করতেন সেটাও কিন্তু আসলে তাদের কষ্টের জীবন ছিল। তাদেরকে সেই হিংস্র মাংসাশী জন্তুদের সাথে লড়াই করে তাদেরকে জমি চাষ করতে হতো। পতিত জমি আবাদের কথা বলতেন। সেই অনাবাদী জমি, পতিত জমি, তারা এই সংগ্রামের মধ্য দিয়ে হিংস্র জন্তু জানোয়ারের সাথে লড়াই করে তাদেরকে চাষাবাদ করতে হতো। সে কারণে কবি বলেছেন পতিত জমি আবাদের কথা তারা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। আমাদের পূর্বপুরুষেরা, অর্থাৎ তারা যে তাদের আসলে তারা কবিতায় ছিল তাদের জীবন, যার কারণে তারা কবি এবং কবিতার কথা বলতেন। কবি বলছেন, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। কবিতা যেহেতু
সত্য সুন্দরের কথা বলে। সে কারণে কবি বলছেন, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। কবিতা যেহেতু সত্য সুন্দরের কথা বলে, তো জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দ, যে শব্দ সত্য, সেই সব সত্য শব্দই কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। কেন কবি কথা বলেছেন? তারা, আমাদের পূর্বপুরুষেরা, তারা যে জমি কর্ষণ করে শস্যদানা ছড়াতেন, সেই তারা যে পরিশ্রম করত, সেই পরিশ্রম করে জমি কর্ষণ করে শস্যদানা জমিতে ছড়াতেন, এবং একসময় সে শস্যদানা সেটা ফেটে অঙ্কুর বের হতো এবং সবুজ গাছ হতো, গাছে ফুল ফুটতো, শস্য উৎপাদিত হতো। এই যে পুরো প্রক্রিয়াটা, এটি যেমন সত্য, সুতরাং এই সত্য প্রক্রিয়াটা, এটি একটি কবিতা। কারণ কবি এই বিষয়ের সাথে কবিতার একটা অভেদ কল্পনা করেছেন। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। কবি বলছেন, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। কবিতা যেহেতু সত্য সৌন্দর্যের বহিঃপ্রকাশ, সুতরাং কবি বলছেন, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। কারণ সে সৌন্দর্যকে অনুধাবন করতে পারবে না। কারণ কবিতা মানুষকে সুন্দরের কথা বলে, আলোকিত জীবনের কথা বলে, মুক্ত জীবনের প্রত্যাশা জাগায় কবিতা মানুষের অন্তরে। যার কারণে কবি বলছেন, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। কারণ আজন্ম কৃতদাস কেন থেকে যাবে? কারণ কবিতা মানুষকে সুন্দর জীবনের দিকে ধাবিত করে, কবিতা মানুষকে যুদ্ধ সংগ্রামে অনুপ্রাণিত করে, মানুষের যে প্রত্যাশা, যেটি মুক্ত জীবনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কবিতা জাগিয়ে তোলে। সুতরাং যে কবিতা শুনতে জানে না সে তো পরনির্ভরশীল থেকে যাবে। আত্মনির্ভরশীল হওয়ার অনুপ্রেরণা সৃষ্টি করে কবিতা। যেহেতু যে কবিতা শুনতে জানে না সে তো আত্মনির্ভরশীল হতে পারবে না, সে তো উদ্যমী হবে না, যার কারণে সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। উচ্চারিত সত্য, সে সত্য তো কবিতা। উনুন হলো চুলো, এই উনুনের আগুনে আলোকিত। আগুন সবকিছুকে পরিশুদ্ধ করে, পবিত্র করে। উনুনের আগুনে আলোকিত, তো আগুনের উত্তাপে সবকিছু সুন্দর হয়, পবিত্র হয়, পরিশুদ্ধ হয়। একটি উজ্জ্বল জানালার কথা বলছি। কবি এখানে উজ্জ্বল জানালার অনুষঙ্গ এই কারণে এনেছেন যে উজ্জ্বল জানালা হলো মুক্ত জীবনের একটি অনুষঙ্গ, মুক্ত জীবনের প্রত্যাশা, আশা। এই কারণে কবি এখানে উজ্জ্বল জানালার প্রসঙ্গ, অনুষঙ্গ এনেছেন। একটি উজ্জ্বল জানালার কথা বলছি কারণ কবি মুক্তি প্রত্যাশী। এই মুক্ত জীবনের জন্য বারবার তিনি এই মুক্ত জীবনের কথা এখানে বলেছেন। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবহমান নদী, যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। কবি এখানে প্রসঙ্গক্রমে তার মায়ের কথা, তার ভাইয়ের কথা, তার বোনের প্রসঙ্গ এনেছেন। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবহমান নদী, যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। প্রবহমান নদী যেমন যে সাঁতার জানে না তাকে ভাসিয়ে রাখে, ঠিক তেমনি কবিতা যেহেতু মানুষকে সুন্দর জীবনের কথা বলে, মুক্ত জীবনের কথা বলে, নতুন জীবনের কথা বলে, এই যে নতুন জীবন, সেই জীবন মানুষকে সমস্ত বাধা বিঘ্ন বিপদ সংকুল ঝড় ঝঞ্ঝা এগুলোকে অতিক্রম করে মানুষকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা সঞ্চার করে। প্রবহমান নদী যেমন যে সাঁতার জানে না তাকে ভাসিয়ে রাখে, ঠিক তেমনি কবিতাও সমস্যাপ্রান্ত মানুষকে সমস্ত সমস্যা অতিক্রম করে সুন্দর জীবনে তার অন্বিষ্টে পৌঁছার অনুপ্রেরণা তৈরি করে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। কারণ এই আনন্দিত জীবনের সঙ্গে তখন তার আনন্দিত জীবনের সঙ্গে তখন তার থাকে না, অর্থাৎ তার যে ভাব থাকে না, সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। কারণ আমরা যে আসলে কবিতা তো হলো ভাষার বিন্যাস, ছন্দবদ্ধ আকারে শব্দের যে গাঁথামালা। তো যে কবিতা শুনতে জানে না
সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমরা তো মায়ের কোলে শুয়ে নানা রকম গল্পের মধ্য দিয়ে মায়ের কাছ থেকেই ভাষা শিখি। সুতরাং মায়ের কাছে, মায়ের কোলে শুয়ে নানা রকম গল্পের মধ্য দিয়ে এই মায়ের আমরা ভাষাকেও ভালোবাসতে শিখি। সুতরাং সে কারণে কবি বলছেন, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি। কিংবদন্তি মানে হলো আসলে জনশ্রুতি। লোক পরম্পরায় যে কথা অনেকদিন ধরে চলে আসছে সেগুলোকে আমরা বলছি জনশ্রুতি, কিংবদন্তি। আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি। কবি এখানে বিচলিত স্নেহের কথা বলেছেন। বিচলিত স্নেহ মানে হলো যে স্নেহের সাথে সংখ্যার মিশ্রণ থাকে, অর্থাৎ যে ভালোবাসার সাথে সংখ্যা থাকে, বিচলিত স্নেহ। এখানে কবি বোঝাতে চাচ্ছেন যে আসলে তার পূর্বপুরুষদের স্মরণ করে তিনি বলছেন যে আমরা যেমন কাছের মানুষ, প্রিয়জনদের জন্য উৎকণ্ঠায় থাকি, যে কোনো সময় আমাদের প্রিয়জনেরা তারা যখন কোনো যুদ্ধ সংগ্রামে বিপদকে মোকাবেলা করার জন্য তারা যখন সংগ্রামে অবতীর্ণ হয়, তখন কাছের মানুষের জন্য আমাদের একটা উৎকণ্ঠা থাকে, একটা দুশ্চিন্তা থাকে। তো কবি এখানে আসলে তার ভাই বোনদের, তার মায়ের, তার বাপের, বাবার যে একটা উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠার কথাই এখানে কবি বলেছেন। সে কথাই তিনি স্মরণ করছেন। আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। জীবনে যেমন আমাদের আসলে কষ্ট থাকে, ঠিক তেমনি আনন্দও থাকে, আবার জ্বালা যন্ত্রণাও থাকে। ঠিক তেমনি এখানে কবি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। যে বোন আকস্মিকভাবে, গর্ভবতী বোনের মৃত্যু মানুষের অন্তরে একটা হাহাকার জাগিয়ে তুলে। এই হাহাকারের প্রসঙ্গ কবি এখানে বলছেন, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়। কবি এ কথা কেন বলছেন? ভালোবাসা দিলে মা মরে যায়। অর্থাৎ কবি বলছেন, আমরা যদি পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকি, পরিবার পরিজনকে নিয়ে সেই পারিবারিক পরিমণ্ডলে আবদ্ধ থাকি সবসময়, তাহলে দেশ মাতা, এই দেশ মাতা উপরে যে নির্মমতা নেমে আসে, সেই নির্মমতা ঠেকানোর জন্যে আমাদের আসলে কিন্তু সংগ্রামী যুদ্ধে অবতীর্ণ হওয়া দরকার। কিন্তু আমরা যদি পারিবারিক পরিমণ্ডলে আবদ্ধ থাকি, তাহলে কিন্তু সেই নির্মমতার কারণে বিদেশিরা যখন বিভিন্নভাবে দেশকে আক্রমণ করে, তখন এই দেশমাতা, তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, দেশ মা মরে যায়। তো ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে, ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। এবং যখন যুদ্ধ আসে, ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়, তখন ছেলেরা যেমন মাকে ভালোবাসে, আবার মাও ছেলেদেরকে গভীরভাবে ভালোবাসে। এখন মা যদি না থাকে, তাহলে ছেলেরা ভালোবাসবে কাকে? ছেলেরা ভালো থাকবে কি করে? তো যুদ্ধ আসে, ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। এই মায়ের ছেলেরা এই মাকে মুক্ত করার জন্য, মাকে ভালোবাসার কারণে তারা কিন্তু যুদ্ধে যায়। এই যুদ্ধে যাওয়ার কারণে কেউ ফিরে আসে, কেউ আবার আসে না। যুদ্ধ আসে, ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। কারণ কবিতা, আমি বলেছি সত্য সুন্দরের কথা বলে, কবিতা মানুষকে ভালোবাসতে শেখায়, জীবনকে ভালোবাসতে শেখায়। তো যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। কবিতা আমাদেরকে সুন্দর জীবনের প্রত্যাশা আমাদের অন্তরে জাগায়। সুতরাং যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সূর্য হলো শক্তির আধার। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে, এই শক্তির আধারকে হৃদয়ে ধারণ করতে পারে না। কারণ সূর্যকে এই হৃৎপিণ্ডে ধারণ করবার জন্যে যে সামর্থ্যের দরকার, তা হলো কবিতা শোনা, কবিতাকে আত্মস্থ করা। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি ক্রীতদাস ছিলেন। আমি বলেছি ক্রীতদাসের প্রসঙ্গটা কেন এনেছেন?
কারণ বিদেশি ঔপনিবেশিক শাসন আমলেও এবং বিভিন্ন সময় আমাদের পূর্বপুরুষেরা বাঙালি জাতি বিভিন্নভাবে তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে এবং তাদের আসলে প্রতিবাদের ভাষা ছিল না। তাদের এই দাসত্বের জীবনটাকে তাদেরকে মেনে নিতে হয়েছে। যার কারণে কবি এ কথা বলেছেন যে তারা কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে, যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। লৌহখণ্ডকে প্রজ্বলিত যে করে অর্থাৎ প্রজ্বলনকারী তাকে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে, ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। কবিতা যেহেতু মানুষকে নিজেকে যেমন ভালোবাসতে শেখায়, দেশকে ভালোবাসতে শেখায়, ভাষাকে ভালোবাসতে শেখায়, সুতরাং ভাষার জন্যে, দেশের জন্যে এই সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান, তাও কবিতা। কবিতা সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ হচ্ছে কবিতা, রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? তার মতো মানে আমাদের পূর্বপুরুষের মতো। আমরা কি তাদের মতো? তারা তো কবিতাকে ভালোবাসতেন, কবিতাই ছিল তাদের জীবন, সুতরাং তারা কবিতার কথা বলতেন। আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? তারা স্বাধীনতার জন্য বিভিন্ন সময় তারা বারবার আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, সুতরাং তারা তাদের মতো আমরা কি স্বাধীনতার কথা বলতে পারবো? তারা কবিতাকে ভালোবাসতেন, কবিতার সাথে গভীরভাবে সম্পৃক্ত জীবনকে তারা ভালোবাসতেন। আমরাও কবিতার সাথে গভীরভাবে সম্পৃক্ত জীবনকে ভালোবেসে স্বাধীনতার প্রত্যাশায় নিজেদেরকে আমরা সমৃদ্ধ করব। কবি এ কথা বলেছেন, আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? এটা সংক্ষেপিত কবিতা। কবিতা এটা আরো বেশ দীর্ঘ কবিতা, তো তোমাদের যে অংশটুকু এখানে দিয়েছে সেটুকুই, তোমাদের পাঠ্য যেটুকু সেটুকুই আমরা আলোচনা করেছি। হ্যাঁ, এবার বলো, তোমরা তোমরা বুঝতে পেরেছো? জি হ্যাঁ, জি স্যার। বুঝেছো? দেখি বলো তো, দেখি একজন বলো। শাহিন মিয়া, তুমি বলো কিংবদন্তি মানে কি? কিংবদন্তি বলতে কি বুঝিয়েছেন কবি? স্যার, যে মরে গিয়েও স্যার অমর থাকে তার কাজের জন্য, তার জন্য। এটা আমি তো বলেছি কিংবদন্তি মানে হলো জনশ্রুতি, লোক পরম্পরায় শ্রুত কথিত বিষয়। হ্যাঁ, যেগুলোকে আমরা অর্থাৎ জনশ্রুতি যেগুলো, সেগুলোকে কিংবদন্তি বলি। আচ্ছা, আলী হাসান সাদিক, দেখি তুমি বলো বিচলিত স্নেহ বলতে কি বুঝিয়েছেন কবি? বিচলিত স্নেহ, জি স্যার। বিচলিত বিচলিত স্নেহ বলতে কবি কি বুঝিয়েছেন? স্যার, বিচলিত স্নেহ মানে হচ্ছে আপনজনের উৎকণ্ঠা আর কি, মানে নিজের আপনজন যে বিচলিত হয় তার সাথে সেটার একটা স্নেহ মিশ্রিত থাকে, সেটা হচ্ছে বিচলিত স্নেহ। বিচলিত স্নেহ, হ্যাঁ ঠিক আছে। সাদিক, তুমি বলো পিঠে রক্ত জবার মতো ক্ষত বলতে কবি কি বুঝিয়েছেন? সাদিক। মানুষের উপর অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে। সেই অত্যাচারের আঘাত যে এখনো তাজা রয়েছে তা বোঝাতেই রক্ত জবার সাথে তুলনা দেওয়া হয়েছে। জি, ঠিক আছে। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, বাসিম দেখি তুমি বলো কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা বলতে কবি কি বুঝিয়েছেন? এই মাহিন বলো তো দেখি, মাহিন তুমি বলো, বলো
হ্যালো, জি স্যার। মানে স্যার ওই জমিতে ফসল হয় আর কি। জমিতে ফসল হয়, শুধু সেটুকুই? কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। কবিতা বলছেন কেন? প্রতিটি শস্য দানাকে কবিতা বলছেন কেন? মানে হুম? প্রতিটি শস্যের দানা কি কবিতা বুঝাইতে চেয়েছে আর কি। কেন বোঝাতে চাচ্ছে? আব্দুর রহমান, দেখি তুমি বলো। বলো, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। শস্য দানাকে কবি কবিতা বলছেন কেন? হুম? আমি একটু আগে বুঝিয়ে দিয়েছি না? তারা আমাদের পূর্বপুরুষেরা যে শ্রম দিয়ে পরিশ্রম করে জমি কর্ষণ করে তারা যে সেখানে শস্য দানা ছড়াতেন, সেই শস্য দানা একসময় অঙ্কুর ফেটে আম, সবুজ গাছ হতো, ফুল ফুটতো, শস্য উৎপাদিত হতো। তো এই যে পুরো প্রক্রিয়াটা, এটা যেমন সত্য একটা ব্যাপার, এই এই পুরো প্রক্রিয়াটাকে সেই কারণে কবি কবিতা বলেছেন। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। মাজেদ, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। জাহেদ বলো। বলো, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। কেন বলেছেন কবি একথা? হ্যাঁ, কারণ, হ্যাঁ বলো, কারণ যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। একটু আগে আমি বলেছি না যে কি, সাদিক বলো, সাদিক। জি স্যার। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। স্যার, কবিতাটা হচ্ছে মানুষের হৃদয়কে, মানুষের হৃদয়ের শক্তিটাকে উন্মোচিত করে। তো যদি কেউ কবিতা শুনতে না জানে, কবিতাকে সে যদি ধারণ করতে না পারে, তখন যেটা হবে সেটা হচ্ছে যে সে যে ক্রীতদাসের যে মনোভাব, সেটা থেকে সে বেরিয়ে আসতে পারবে না। এই জন্য বলা হয়েছে যে যে কবিতা শুনতে জানে না, যে কবিতাকে অনুভব করতে জানে না, সে আসলে আজন্ম ক্রীতদাসই থেকে যাবে। থেকে যাবে, হ্যাঁ ঠিক আছে, সুন্দর বলেছো তুমি। আচ্ছা, আমার হাতে সময় আছে 2 মিনিট। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। মোহাম্মদ আব্দুল কাদের, আব্দুল কাদের। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। আব্দুল কাদের। আশরাফুল ইসলাম বলো তো দেখি। আশরাফ, জি স্যার বলেন। বলো তুমি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। কেন এই কথা বলেছেন কবি? একটু আগে বললাম, বলতে পারছো না। আব্দুল্লাহ আল আহাদ, আব্দুল্লাহ আল আহাদ তুমি বলো তো দেখি। এটা আমি একটু আগে বলেছি তোমাদেরকে। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। উনুন